কাঁকড়া ব্রিজ বা সালসা ব্রিজ কেন বলে জানা নেই, তবে স্থানীয়রা এটাকে দু নামে চেনে। এখানে ছোট একটা ব্রিজ আছে, ওটা পার হলেই সমুদ্র দেখা যায়। ছোট্ট ব্রিজটা কাঠের তক্তা দিয়ে বানানো, বেশ সুন্দর। আর ওপাশে ঝাউবন আছে। তে ভীষণ খুশি। আরেম মেয়ের হাত ধরে ব্রিজ পার করিয়ে দিল। বাবা মেয়ে অনেক পোজ দিয়ে ছবি তুলছে। পাশ থেকে এক বিদেশি কাপল এসে জিজ্ঞাসা করলো, আর ইউ কাপল? আরেম হেসে উত্তর দিল, She is my daughter and I am her father. So we are father-daughter. ইউ আর সো ইয়াং। আরেম লজ্জা পেল। এবার মেল ফরেনার বলে উঠল, তোমাদের দেখে খুব খুশি হলাম। বুঝলাম ভাঙা ভাঙা বাংলা পারে। মেয়েটা জিজ্ঞাসা করলো, হ্যালো বেবি, তোমার নাম কি? কিম তেয়ং। কিউম তাই। কিউম তাই। বিদেশিরা তের নাম এমনভাবে উচ্চারণ করলো, এতে তের বেশ হাসি পেল। শেষে আরেম তেকে তে ডাকাতে ওরাও তেই ডাকলো। তাও বাবা তাইয়ের থেকে তো অনেক গুণ ভালো। এই কাপলটা আর তেরা বিচের সামনে কিছুক্ষণ বসলো। এখানে বিচে নামার উপযুক্ত না, তাই ওরা কিছুক্ষণ থেকে ফিরে আসার প্রস্তুতি নিল। আবার ব্রিজ পার হলে তে কিছু একটা দেখে বাবার হাত ধরে টান দিল। সবুজ টমেটো আকৃতির ফল খাওয়ার বায়না ধরল। আরেম ভুরু কুঁচকে ধৈর্য ধরে দেখছে এটা কি জিনিস। ফলটা কেটে নুন, লঙ্কা, কাসুন্দি, চিনি সব মিশিয়ে দিল। সব মিশিয়ে তের হাতে দিল। দাম নিল 50 টাকা। আরেম মেয়ের দিকে তাকিয়ে বলে, মা, একটা টমেটো 50 টাকা? বাপরে। বাবা, এটা প্যাশন ফ্রুট। স্থানীয়রা ট্যাং ফল বা আনারকলি বলে, তুমি টমেটো বলছো কেন? একটু টেস্ট করো, ইয়াম্মি। তে বাবার মুখে প্লাস্টিকের চামচ দিয়ে এক চামচ দিতেই আরেমের সারা শরীর গিরগির করে উঠল। সে তেকে বলল, হোয়াট ইজ দিস মা? এটা আর খেও না, এমন কেন স্বাদ? আর এটাকে তুমি ইয়াম্মি বলছো? এই জন্য বলি তোমরা ভালো জিনিস চেনো না। বিস্বাদ ব্ল্যাক কফি তো খাও, আর এটাকে বলছো খারাপ? এনিওয়ে, যতদিন আমরা এখানে আছি আমায় প্রত্যেক দিন তুমি এটা খাওয়াবে। আরিম একটা দীর্ঘশ্বাস ফেললো, কারণ সে জানে মেয়েটা মায়ের মতোই টক খায়। মেয়ের দিকে ফিরে আশ্বাস দিয়ে বলল, ঠিক আছে, আর একবার খেলে আমাকে দিও, অন্যটা কেমন খেয়ে দেখবো। তে অধৈর্যরা প্রসারিত করে একগাল হাসি দিল। তারপর তারা মিনি বন্দারবনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। স্থানীয়রা এটাকে মিনি বন্দারবন ডাকে। হিমছড়ি যাওয়ার পথে এই রাস্তাটা পাহাড় কেটে রাস্তাটা বানানোর ফলে এটার নাম করা হয়েছে মিনি বন্দারবন। সবুজে ঘেরা সৌন্দর্যে চোখ ধাঁধিয়ে যায়। তে খুশিতে বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা, আমার আর কোনো মন খারাপ নেই। আমাদের দেশ এত বেশি সুন্দর কেন? আমরা সময় পেলে আবার আসবো, কেমন? মাই প্রিন্সেস, আসল সৌন্দর্য তো এখনো দেখোনি, দেখতে থাকো, চোখ জুড়িয়ে যাবে। এখানে ছোট ছোট পাহাড়গুলোতে উঠতে বেশ কষ্ট পেতে হয়েছে বাবা মেয়েকে। আশেপাশে ফটোগ্রাফাররা ঘুরঘুর করছে। আরেম নিজের সাথেই ডিএসএলআর ক্যামেরা নিয়ে যায়, তাই আর কারোর প্রয়োজন হয় না। সাথে হোটেল থেকে দেয়া গাড়ির ড্রাইভার তো আছেই। সে ছবি তুলে দিচ্ছে আর বর্ণনা দিচ্ছে জায়গাটার। মিনি বান্দারবনের প্রকৃত লোকেশন হচ্ছে কক্সবাজার ডলফিন মোড় থেকে ইনানি ব্রিজ যাওয়ার পথে রেজুকাল ব্রিজের সামনে থেকে 1 কিলোমিটার বাম দিকে যেতে হবে। এরপরই সবুজে ঘেরা মিনি বান্দারবন। ওরা পাহাড় থেকে নেমে গাড়িতে চেপে বসলো। ওদের গন্তব্য এবার হিমছড়ি ঝর্ণা। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের ভান্ডার হলো হিমছড়ি। সেখানে অনেক ছোট ছোট ঝর্ণা আছে। ঝর্ণার আওয়াজগুলো অনেক বেশি সুরেলা শোনা যাচ্ছে। শীতকাল হওয়ায় জল কম আছে।
চারপাশটা অনেক বেশি মোহনীয়। ইট পাথরের শহর ছেড়ে এই প্রকৃতির কাছাকাছি এসে আজ অনেক বেশি খুশি তে আর আরিন। ভিজতে পারলে আরো বেশি ভালো লাগতো, কিন্তু সাথে করে অতিরিক্ত কাপড় নিয়ে আসেনি, যার জন্য ভেজার চিন্তা ভাবনা বাদ দিল। তে চোখ বন্ধ করে সমস্ত কিছু অনুভব করছে। কিছুক্ষণ পরে চোখ খুলে বাবাকে বলল, বাবা, সুখী হতে কি লাগে? তীর কথায় আরিন মৃদু হেসে বলে, তোমার মতো একটা লিটল ফেরি, তোমার মায়ের মতো একটা কুইন, আর আমার মতো অসুন্দর বাবা লাগে। বাবা, কি বলো এসব? আমি ওটা শুনতে চাইনি। আচ্ছা বাবা, আমি জানি আমার সুখ কিসে, কিন্তু সে সুখ অধরা, কাছে পেতে অনেক দ্বিধা, স্পর্শের বাইরে। কারোর কোনো ক্ষতি না করে আমি যদি সেই সুখ অর্জন করি, সেটা কি অন্যায় হবে? মেয়ের কথায় আরিন তড়াক করে তাকালো মেয়ের দিকে। এই মেয়ে ভয়ঙ্কর কিছুর দিকে পা বাড়াবে বলে জানান দিচ্ছে, কিন্তু আসলে সেটা কি সেটা আরিন বুঝতে পারছে না। আবার পরে মাথায় এলো টিনেজ সামলাতে গেলে অনেক নমনীয় হয়ে বোঝাতে হবে। এমন সময় কত উদ্ভট চিন্তা মাথায় আসবে, এটা স্বাভাবিক, বরং না আসাটাই অস্বাভাবিক। মেয়েকে আশ্বাস দিয়ে বলল, যদি কারো কোনো ক্ষতি না হয় তাহলে তোমার সুখ তোমার, এতে অন্যায় কেন হবে? এটা তোমার অধিকার। রাগ করবে না তো? আমি রাগ করার মতো কি কিছু? ওই যে বললাম, অধরা, পেতে অনেক দ্বিধা, কিন্তু ক্ষতিকারক না। মেয়ের কথায় মুচকি হেসে দুপাশে মাথা নেড়ে না বোঝালো আরিন। তের বুক থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। বাবাকে জড়িয়ে ধরল তে। চোখ দিয়ে দুফোঁটা জল বেরিয়ে পড়ল। তে জানে কিছু জিনিস নিষিদ্ধ। সে যদি চাওয়ার পর না পায়, কিভাবে সামলাবে নিজেকে? নিজের গণ্ডির বাইরে বেরিয়ে এখন অনেকটা ফ্রেশ লাগছে তের। হিমঝাড়ি থেকে ফিরে এসেছে ওরা। এদিকে সন্ধে হয়ে যাচ্ছে, রিস্কও হতে পারে। আগামীকাল গোটা স্পট ঘুরতে যাবে। রাতে কক্সবাজার ভয়ঙ্কর, তাই ওরা ফিরে এসে হোটেলে ঢুকলো হালকা কিছু খাবার জন্য। হালকা কিছু খেয়ে রেস্ট নিল বাবা মেয়ে। রোজ ফোন করেছে। তে রোজকে সব খুলে বলেছে, কি কি হয়েছে, কি কি ওরা করেছে। আরিন অফিসের কাজ করছে ল্যাপটপে বসে। ওরা কলাতলি 2 দিন থাকবে। নেক্সট রিসর্ট বুক করেছে মেরিন ড্রাইভ রোডে। কাল ওরা মহেশখালী যাবে। কক্সবাজারে এসেছে, মহেশখালী যাবে না তা তো হতে পারে না। রুমেতে ওরা কিছুক্ষণ রেস্ট নিয়েছে। রাত 9টার দিকে সমুদ্রের পাড়ে গেল। আরিন দেখলো তে এক দৌড়ে সেই ফল বিক্রেতার কাছে চলে গেল। এখানে দাম কম, 30 টাকা। তাই আরিন এবার দুটো নিল। না, এবার খেতে বেশ ভালোই লাগছে, টক মিষ্টি ফ্লেভার। কিছুক্ষণ ঢেউয়ের কাছে দাঁড়ালো। আরিন তেকে জিজ্ঞাসা করলো সি ফুড খাবে কিনা। তে বলল আজ না, কালকে খাবে। আজকে শরীর টায়ার্ড, এনজয় করতে পারবে না। ঝালমুড়ি, ফুচকা, রোল, আইসক্রিম খেলো ওরা। আরিন মেয়েকে জিজ্ঞাসা করলো, মা, এবার খুশি তো তুমি? অনেক বাবা, অনেক খুশি আমি। আমার মনে হচ্ছে আমরা 2 বন্ধু মিলে ঘুরতে এসেছি, কিন্তু আমি কাউকে একজনকে মিস করছি। কাকে? ওই যে মিস্টার ইয়াংম্যান, জাংকুক সাহেবকে। আমি শিওর সে থাকলে বলতো এটা খাবে না, ওটা খাবে না, আনহাইজেনিক, এই সমস্ত কিছু ব্লা ব্লা ব্লা। মেয়ের কথা শুনে আরিন অট্ট হাসিতে ফেটে পড়ে। মেয়েকে অবাক করে দিয়ে বলল, জাংকুকের তো ঘোরার নেশা অনেক বেশি। আমরা একসাথে স্কুল কলেজ লাইফে অনেক ঘুরেছি। ওই গোমরামুখ ঘুরতেও জানে? বাবা মেয়ে এসব নিয়ে গল্প করতে করতে প্রায় রাত 11টা বেজে গেছে। বিচের সামনে ঠান্ডা হিমশীতল বাতাস। তে কিছু মুক্তোর গয়না দেখছে। আরিন কথা বলতে বলতে ভিড় থেকে সরে দাঁড়ালো। পাশে তাকিয়ে দেখলো তে নেই। আশপাশটা ভালো করে চেক করে দেখে, কোথাও নেই। তের ছবি দেখিয়ে সবাইকে জিজ্ঞাসা করলো। উপায় না পেয়ে হোটেলে ফোন করে জিজ্ঞাসা করলো তে গিয়েছে কিনা।
যায়নি শুনে আরিম অনেক বেশি চিন্তায় পড়ে গেল। জাঙ্কুককে ফোন করলো। কক্সবাজার থানায় পরিচিত এসিপি আছে ওর, কিন্তু রিং হয়ে জাঙ্কুকের কল কেটে গেল। আরিম চিন্তায় অস্থির হয়ে গেছে। মেয়ে ছাড়া তার কেউ নেই। ছোট্টতে কক্সবাজারের কিছুই চেনে না। জাঙ্কুক কল ব্যাক করলে আরিম ফোনের মধ্যে কেঁদে উঠল। জাঙ্কুক, আমি তেকে খুঁজে পাচ্ছি না। হোটেলে আয়, দেখছি। আরিম একটা রিক্সা নিয়ে হোটেলের সামনে চলে গেল। গিয়ে দেখে জাঙ্কুক আগে থেকেই দাঁড়িয়ে আছে সেখানে। বন্ধুকে পেয়ে আবেগে জড়িয়ে ধরে কেঁদে উঠল আরিম। এই মুহূর্তে জাঙ্কুককে দেখে চমকালেও মেয়ের টেনশনে প্রশ্ন করতে ভুলেই গিয়েছে। এরই মধ্যে হোটেলের সামনে কয়েকজন পুলিশ চলে এসেছে। তারপর একসাথে সবাই মিলে তেকে খুঁজতে বেরিয়ে পড়েছে। পুরো সুগন্ধা ব্রিজের আশেপাশে সব জায়গায় খুঁজেও তেকে খুঁজে পেল না। খুঁজতে খুঁজতে লাবণী পয়েন্টের দিকে গেল সবাই। আরিম বলল, এত দূরে একা আসবে কিভাবে? ও তো জানেই না যে এখানে লাবণী পয়েন্ট আছে। কথা কম বল। ও জানে না ঠিক আছে, কিন্তু গঙিও তো জানে। তোর কি একবারও মনে হয়নি যে আমি ফ্লাইটে করে মালয়েশিয়া থেকে এখানে কেন এসেছি? সকালে তোর সাথে ফোনে কথা বলার সময় তোর সামনে গঙিও ছিল। তখনই আমি জানতে পারলাম গঙিও এখানে আছে, তাই এক মুহূর্ত দেরি না করে টিকিট কেটেছি। তুই একা থাকলে চিন্তা হতো না, সাথে মোনালিসা ছিল। ওর মোনালিসাকে করা বিশ্রী উক্তি আমি শুনেছি আরিম। লাবণী পয়েন্টের এদিক সেদিক সবাই খোঁজে। হঠাৎ জাঙ্কুকের চোখে পড়ল কেউ একটা কোনায় গুটিসুটি মেরে চুপ করে কাঁদছে। জাঙ্কুক একটু এগিয়ে গিয়ে দেখলো এটা তে। সামনে গিয়ে ডাক দিল, মোনালিসা। তে জাঙ্কুককে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। দৌড়ে এসে জাঙ্কুককে জাপটে জড়িয়ে ধরল। জাঙ্কুকও দু হাত দিয়ে শক্ত করে তেকে আঁকলে নিল। তের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। স্বাভাবিক করার জন্য তেকে বলল, লুক ফেয়ার লেডি, ডোন্ট ক্রাই। কি হয়েছে? তুমি এখানে কিভাবে এলে? এটা তো অনেক দূর। তে কাঁদতে কাঁদতে বলল, বাবা বাবার কাছে যাব। জাঙ্কুক আর কথা বাড়ালো না। মেয়েটা ভয় পেয়েছে বুঝতে পেরে ওকে নিয়ে সামনের দিকে অগ্রসর হলো। নিজের হাতের মুঠোয় শক্ত করে ছোট্ট হাতখানা ধরলো, যেন পালিয়ে না যায়। তে পরিচিত আশ্রয় পেয়ে শক্ত করে আঁকড়ে ধরলো মানুষটার হাত। ওর এখন মনে হচ্ছে আর কারো সাধ্যে নেই ওকে এই বাঁধন থেকে মুক্ত করার। বাবার পর সব থেকে বড় নিরাপদ আশ্রয় বলে তার মনে হচ্ছে এই জাঙ্কুক সাহেব, অথচ বেশি দিনের পরিচিতও নয়। এই মানুষটাকে তের চাই, খুব করে চাই। মেয়েকে দেখে বুকে টেনে জড়িয়ে নিল আরিম। হোটেলে ফিরে তে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। জাঙ্কুক পুলিশদের বিদায় দিল, আপডেট জানাবে বলল। এমনি একটা জিডি করবে বলে তাদের জানালো জাঙ্কুক। বাইরে থেকে রাতের খাবার নিয়ে আসলো জাঙ্কুক। আরিমের রুমটা অ্যাপার্টমেন্টের মতো, ডাবল রুম, একটা ব্যালকনি। জাঙ্কুক সহ রুমেই রাতের ডিনারটা সেরে নিল। তে কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। আরিম মেয়েকে জিজ্ঞাসা করলো, মা, তুমি এত দূরে কিভাবে গেলে? আমি নিজে থেকে চাইনি বাবা। সকালে তুমি যে লোকটার সাথে কথা বললে, ওই লোকটা এসে আমার সাথে কথা বলল। এরপর আমাকে বললো তুমি নাকি বলেছো আমাকে নিয়ে যেতে। তুমি একটু সামনে গিয়েছো। আমি তো ভাবলাম তোমার পরিচিত, এত কিছু তো বুঝিনি। আশেপাশে চোখ বুলিয়েও তোমাকে খুঁজে পেলাম না, তাই ভাবলাম তোমার পরিচিত, তাই ওনার সাথেই যাই। কিন্তু উনি আমাকে ওই বিচের সামনে নিয়ে গিয়ে কোথায় চলে গেল। কত ডাকলাম তবুও এলো না কেউ। কতগুলো বকাটে ছেলে কেমন করে আমার দিকে তাকাচ্ছিল। আমি ওখান থেকে সরে এলাম, ফোন চাইলাম অনেক করে, কেউ দিল না। কক্সবাজার খুব খারাপ বাবা, কেউ হেল্প করে না। উল্টে আমাকে দেখে একটা লোক বলে, দাম কত তোর? কথা শেষ করেই তে কেঁদে উঠল। আরিম মেয়েকে আঁকলে ধরল। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য জাঙ্কুক বলল, মোনালিসা, রাতের বেলা কক্সবাজার সেফ না।
আর কোথাও এভাবে যাবে না। যদি বাবাকে না পাও সেখানেই দাঁড়িয়ে থাকবে, দেখবে বাবা তোমায় ঠিক খুঁজে নেবে। পৃথিবীতে সবাইকে বিশ্বাস করা ঠিক না। আমি তো বুঝতে পারিনি। জাঙ্কুক দম ফেললো। স্নিগ্ধ গাল ফোলা মেয়ের দিকে তাকিয়ে ভাবলো এই মেয়েকে নিয়ে তাকে অনেক কষ্ট পোহাতে হবে। হঠাৎ মনে হলো এ কি ভাবছে ওকে নিয়ে। উঠে চলে যাবে তাই আরেমের থেকে বিদায় নিল। ঠিক সেই মুহূর্তে ছুটে গিয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরলো আরেমের সামনে। কাঁদো কাঁদো গলায় বলল, আপনি না থাকলে আমি কি করতাম জাঙ্কুক সাহেব। কথাটা শুনে জাঙ্কুকের বুকের ভিতরটা ধুক করে উঠল। আরেমের দিকে চোখ যেতেই দেখে আরেম হাসছে। সে তো জানে না তার মেয়ের হিয়ালিপনা। মেয়ে অনেক দূর ভেবে ফেলেছে।